আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ৪ নাম্বার ক্লাস। আর এই ৪ নাম্বার ক্লাসে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে শেপ টুল, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল আর পেন টুল। তো অন্যান্য ক্লাসে অনেকগুলো করে টুলস আমরা দেখছি, বাট আজকের এই ক্লাসে আমরা অল্প কিছু টুলস দেখব। বাট খুবই প্রয়োজনীয় টুলস এগুলো, আর খুবই গুরুত্বপূর্ণ টুলস। তো যার কারণে এই টুলসগুলো আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। যদি আমরা ভালো ডিজাইনের কাজ করতে গেলেও এই টুলসগুলো লাগবে, ফটো এডিটিং রিলেটেড কাজগুলো করতে গেলেও এই টুলসগুলো ব্যবহার খুব বেশি প্রয়োজন হবে। তো এই জন্য এই টুলসগুলো আমরা A to Z দেখার চেষ্টা করব এবং ভালো করে প্র্যাকটিস করে নেব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে শেপ টুল দিয়ে। তো এখন আমরা দেখব হচ্ছে শেপ টুল। শেপ টুলটা পাবো আমরা যে টুলস পারে একেবারে নিচের দিকে আমরা আসতে পাবো এখানে জুম টুল। জুম টুলের উপরে এখানে একটা টুলস আছে শেপ টুল। তো আমরা এখানে যদি রাইট মাউস ক্লিক করি তো আমরা এখানে বেশ কয়েকটা টুলস দেখতে পাচ্ছি। তো এই সবগুলোকে আমরা একসাথে নাম বলবো হচ্ছে শেপ টুল। এবার প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। তো আমরা এই জিনিসগুলোর নামগুলো কিন্তু আমরা উপরেও দেখে আসছিলাম। ঠিক আছে, যেমন এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। তো আমরা উপরে যেটা দেখছিলাম সেটা হচ্ছে সিলেকশন টুল ছিল। তো সিলেকশন টুলের ক্ষেত্রে রেক্টেঙ্গুলার মার্কি টুল নামে ওটার নামকরণ করা ছিল, রেক্টেঙ্গুলার মার্কি টুল। তারপর এটা ছিল হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। তো কোনটা কেমন ছিল সেটা কিন্তু এখানে ছোট করে আইকন দিয়ে বোঝানো আছে। তো এখানে রেক্টেঙ্গেল টুল, এখানে কিন্তু রেক্টেঙ্গুলার মার্কি টুল আর নাই। ঠিক আছে, শুধু রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। তো এখন আমি ফার্স্টে যেটা আছে এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমি একটু কন্ট্রোল বারে আপনাদেরকে একটু দেখাচ্ছি। কন্ট্রোল বারে এখানে প্রথমে আমরা যে অপশনটা পাচ্ছি মুড, তো এখানে 3টা মুড আছে। তো এটার ভিতরে যদি আমরা ক্লিক করি তাহলে এই 3টা মুড আমরা দেখতে পাবো। একটা হচ্ছে শেপ, আরেকটা হচ্ছে পাথ, আরেকটা হচ্ছে পিক্সেলস। তো কোনটা কি কাজ করবে সেটা আমরা একটা একটা করে দেখি। প্রথমে আমরা দেখব হচ্ছে নিচের যেটা আছে পিক্সেল সেটা। তো আমি পিক্সেলটা সিলেক্ট করলাম। তো পিক্সেলের কাজটা মূলত হচ্ছে আমরা এতদিন মানে এই 3টা ক্লাস করা পর্যন্ত আমরা এতদিন যে শেপগুলো তৈরি করলাম সেই শেপগুলো করার জন্য, অর্থাৎ কোনো একটা সার্কেল শেপ করতে গেলে অথবা কোনো একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হতো, সিলেকশন করতে হতো, তারপর হচ্ছে একটা লেয়ার নিতে হতো, এরপরে অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিটে কালার দিতে হতো, দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমরা একটা শেপ তৈরি করতে পারতাম। তো এইখানে আমরা যদি পিক্সেলটা সিলেক্ট করে রাখি, তারপরে যদি আমি এখানে শেপ টুলটা নেই, রেক্টেঙ্গেল টুলটা নিয়ে তারপরে ক্লিক করে যদি ড্র্যাগ করি তাহলে আমাকে আর এত কিছু করতে হবে না। জাস্ট আমি ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে কালারটা চলে আসছে। লেয়ার কিন্তু এটা আলাদা লেয়ার তৈরি করবে না, জাস্ট একটা কালার সহ চলে আসবে। আমরা যেভাবেই করি না কেন একটা শেপ চলে আসতেছে। ঠিক আছে, তো আমি একটু আনডু করে নিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। তো পিক্সেলটা যদি সিলেক্ট করা থাকে তাহলে এটা নর্মালি আপনার সিলেকশন করে কালার অ্যাপ্লাই করার মাধ্যমে যে শেপটা তৈরি করতে পারছিলাম সেইটার মতোই হচ্ছে এই শেপ টুলের পিক্সেল মোডের কাজটা। এটার আলাদা অতিরিক্ত আর কোনো বেনিফিট আমরা পাবো না, শুধু এতটুকু বেনিফিট পাচ্ছি যে এটার মাধ্যমে করলে আলাদা করে আমাকে সিলেকশন করা লাগবে না, আলাদা করে কালার অ্যাপ্লাই করারও দরকার হবে না। তো এরপরে আসে হচ্ছে দ্বিতীয় যেটা আছে এটার কাজটা কি, এটার কাজটা হচ্ছে পাথ। তো এটা পাথ মানে পাথ মোডটা আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখতে পাবেন যে এখানে একটা মানে একটা দাগ চলে আসছে, একটা লাইন চলে আসছে। এখানে কিন্তু কোনো কালার আসে নাই, ভিতরে কোনো কালার নাই, শুধু বর্ডার একটা তৈরি হয়েছে। এটা কিন্তু স্ট্রোকও না, আমরা কিন্তু স্ট্রোকের ব্যবহারও কিছু দেখেছিলাম। এটা কিন্তু স্ট্রোকও না, শুধুমাত্র এটা হচ্ছে একটা পাথ। তো এইটাকে বলা হচ্ছে আপনার পাথ। এটার কাজ হচ্ছে আবার 3টা, অর্থাৎ এই যে পাথটা তৈরি করলাম এই পাথটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারবো। এখানে আবার এই যে দেখেন 3টা অপশন আছে। মেক, প্রথমটা হচ্ছে সিলেকশন, অর্থাৎ আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে এই পাথটা সিলেকশন হয়ে যাবে। এরপর এটা হচ্ছে মেক মাস্ক, অর্থাৎ আমরা ক্লিপিং মাস্কের ব্যবহারটা শিখেছিলাম। তো মেক মাস্ক এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সেই ক্লিপিং মাস্কের যে কাজ সেটা অ্যাপ্লাই হবে। আর 3 নম্বর যেটা আছে এটা হচ্ছে শেপ, অর্থাৎ মেক শেপ, অর্থাৎ একটা শেপ ক্রিয়েট করবে। তো আমি যদি সিলেকশন এই বাটনে ক্লিক করি তারপরে এখানে ওকে বাটনে ক্লিক করি, এই যে এটা দেখেন একটা সিলেকশন হয়ে গেল।
তো এখন সিলেকশনটা আমরা যেই কারণে করব, তারপরে আমরা মানে যদি কোনো কালার অ্যাপ্লাইয়ের জন্য করি তাহলে কালার অ্যাপ্লাই করব, বা অন্য কোনো কারণে যদি আমরা সিলেকশন করি সেটা আমরা সিলেকশন করার পরে যে কাজটা মানে যেই কারণে সিলেকশনটা করার দরকার ছিল সেটা আমরা পরে আর কি কাজটা করব। তো আমি আনডু করে নিচ্ছি। এরপরে হচ্ছে মেক মার্কস। হ্যাঁ, মেক থেকে এই যে এখানে মার্কস দিলে কি হবে, আমরা ক্লিপিং মাস্কের যে কাজটা দেখছিলাম সেই কাজটা এখানে অ্যাপ্লাই হবে। তো এইটা দেখার জন্য আমি এখানে একটা ছবি আপনাদেরকে একটু নিয়ে দেখাচ্ছি। মনে করেন এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আনডু করে নিচ্ছি। এখানে আমি যে পার্টটা রাখছি সেটা আমি পার্টটা ডিলিট করে দিলাম। আমি আবার ছবিটা একটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি এখান থেকে একটা একটা পাথ তৈরি করলাম, শুধু পাথ। এখন আমি যদি মাস্কে ক্লিক করি তাহলে ক্লিপিং মাস্ক যেভাবে আমরা করছিলাম, একটা শেপ নিচে থাকবে আর উপরে ছবিটা থাকবে, সেইরকম একটা মাস্ক হয়ে যাবে। মানে ক্লিপিং মাস্কের কাজটাই আমরা এইটার মাধ্যমেও করতে পারছি। আচ্ছা, আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে শেপ তৈরি করবে। তো শেপে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কয়েকটা কাজ হবে। 1 নাম্বার হচ্ছে যেটাতে কালার আসবে এবং ফরগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা আসবে। দ্বিতীয় কাজটা হচ্ছে এখানে একটা লেয়ার ক্রিয়েট করে ফেলবে। ঠিক আছে, তো আমি যদি শেপে ক্লিক করি তাহলে দেখেন কালার আসছে, ফরগ্রাউন্ডে যে কালার আছে সেটা, এবং এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে পাথ মোডের 3টা কাজ আমরা দেখলাম। তো এখন কখন কোনটা লাগবে এটা আসলে ডিপেন্ড করবে আপনি কি কাজ করতে যাচ্ছেন। কখনো আপনার শুধু হয়তো বা সিলেকশন করার জন্য পাথ তৈরি করতে হতে পারে, আবার কখনো আপনার মাস্কিংয়ের জন্য লাগতে পারে, আবার কখনো শেপ তৈরি করার জন্য প্রয়োজন হতে পারে। তো এই জন্য পাথটা করার পরে আমরা এই 3টা কাজ এখান থেকে করে নিতে পারছি। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে শেপ মোড। তো শেপ মোডটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এইটার ক্ষেত্রে আমরা পিক্সেলের যেই কাজ সেটাও এখানে পাবো এবং পাথের যেই কাজ সেটাও এখানে পাবো। অর্থাৎ পিক্সেল দিয়ে যেটা হলো যে কালার আসছিল বাট লেয়ার তৈরি হচ্ছিল না, আর পাথের যে কাজটা আমরা দেখলাম শুধুমাত্র একটা পাথ ক্রিয়েট করছিল, তারপরে হচ্ছে কালার অ্যাপ্লাইয়ের জন্য আলাদা করে শেপ দিতে হতো বা সিলেকশন করে কালার অ্যাপ্লাই করা যেত। বাট আমরা যদি ডিরেক্ট শেপটা সিলেক্ট করি তাহলে আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে এবং ফরগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটাই চলে আসবে। আমি অন্য একটা কালার নিচ্ছি একটু। আচ্ছা, তো আমি এখানে একটা কালার নিলাম, নিয়ে এখন যদি আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এই যে পাথ যেটা আছে সেই পাথটাও থাকবে, একটা লেয়ারও ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শেপ মোডের সুবিধা। দেখেন এই যে শেপ মোডটাও থাকছে, মানে শেপ মোডে যদি আমরা কালার অ্যাপ্লাই করি, শেপ মোডে যদি কোনো একটা শেপ তৈরি করি সেই ক্ষেত্রে আমাদের আলাদা করে কালার অ্যাপ্লাই করতে হবে না, আর আলাদা করে লেয়ার নেওয়ারও প্রয়োজন নাই। আর পাথ থাকার কারণে আমরা এই পাথটাকে আমরা এডিট করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। অর্থাৎ শেপ মোডে কাজ করলে এই যে যেই পাথটা তৈরি হচ্ছে এই পাথে দেখেন চারদিকে 4টা পয়েন্ট তৈরি হয়েছে, এই পয়েন্টগুলোকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তো এই অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকার কারণে আমরা এই পাথটাকে আমাদের মন মতো এডিট করতে পারবো, যেটা হচ্ছে মানে পিক্সেল মোডে যদি আমরা কাজ করি সেটার ক্ষেত্রে এই পাথটা থাকে না, আর যার কারণে আমরা সেই পাথটাকে বা সেই শেপটাকে আমরা ইচ্ছা মতো এডিট করার সুযোগ পাবো না। বা পাথ মোডে আমরা আমাদের ইচ্ছা মতো কোনো একটা শেপ তৈরি করার পরে সেটাকে এডিট করতে পারবো, এবং শেপ মোডেও আমরা আমাদের পছন্দ মতো আমরা বা আমাদের প্রয়োজন মতো আমরা এডিট করতে পারবো। তো এতটুকু কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আরে জি ভাইয়া। মাস্কিংটা যে ভাইয়া করলেন এটা অন্য কোনো শেপে এখান থেকে আনা যাবে না? কি হ্যাঁ হ্যাঁ একটাই শেপ? যাবে। হ্যাঁ, তো এখানে আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে রেক্টেঙ্গেল টুলটা দিয়ে। তো এরপরে যেই শেপগুলো আছে এগুলো এক এক ধরনের শেপ। তো বেশি প্রয়োজন যেগুলো হয়ে থাকে যেই শেপগুলো, সেই ধরনের কিছু শেপ এখানে দেওয়া। আমরা পরের শেপটা এখন দেখব। এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, অর্থাৎ আগেরটার মতোই, তবে কর্নারগুলো রাউন্ড করবে। তো এখানে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এই যে সাইডের যে কর্নারগুলো আছে এটা রাউন্ড করে দিবে।
এবং এটা রাউন্ডটা কতটুকু করবে সেটা আবার এই যে কন্ট্রোল বারের একেবারে লাস্টের দিকে একটা অপশন আছে, এখানে দেখেন 10 পিক্সেল ভ্যালু দেওয়া আছে রেডিয়াসটা হচ্ছে এই যে কর্নারগুলোকে সে রাউন্ড করবে। তো আমি যদি এখানে ভ্যালুটা বাড়ায় দেই 20 পিক্সেল 30 পিক্সেল করে দিলাম, এখন যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখেন এটা রাউন্ডটা আরও মানে বেড়ে গেছে। আমি যদি এখানে 50 পিক্সেল করে দেই তাহলে রাউন্ডটা আরও বাড়বে। তো এটাও আমরা প্রয়োজন মতো বাড়ায় নিতে পারবো। এবং এটার ক্ষেত্রেও একই কথা, এখানেও এই যে পিক্সেল আছে, পাথ আছে, শেপ আছে। আপনারা যদি পাথটা সিলেক্ট করেন তাহলে পাথ সিলেক্ট করার পরে এটার ক্ষেত্রেও এই যে মেক সিলেকশন পাবেন, মেক মার্কস পাবেন, মেক শেপ পাবেন। তারপরে যদি আমরা পরেরটাতে যাই ইলিপস টুলটা হচ্ছে সার্কেল আকারের শেপ তৈরি করবে। যেমন ক্লিক করে আমি ড্র্যাগ করলাম, ওই যে ইলিপ্টিক্যাল মার্কি টুলের মতোই আগে যেটা ছিল সেটা হচ্ছে সিলেকশন করতো। আর এটার ক্ষেত্রে আমরা তিনটা অপশন পাচ্ছি। পিক্সেল মোড রাখলে সরাসরি কালার আসবে, পাথ আসবে না। আর পাথ যদি সিলেক্ট রাখি তাহলে শুধু পাথটা আসবে। পাথ আসার পরে আমরা চাইলে সেটাকে সিলেকশন করতে পারবো, চাইলে সেটাকে মার্কস করতে পারবো, শেপ তৈরি করতে পারবো। আর যদি আমরা শেপ মোডটা সিলেক্ট করি তাহলে পিক্সেলের যে কাজ অর্থাৎ কালার অ্যাপ্লাই করা সেটাও আসবে, পাশাপাশি হচ্ছে এখানে পাথটাও চলে আসবে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে আমরা সরাসরি একটা লেয়ার পেয়ে যাব। যেমন এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, লেয়ার চলে আসছে, ফরগ্রাউন্ডের কালারটাও এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা পলিগন শেপ পাচ্ছি, পলিগন টুলটা নিয়ে আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পলিগন আকারে শেপ তৈরি হলো। আর পলিগনের এখন সাইড আছে হচ্ছে 6টা। আমরা যদি আরও বাড়াই দিতে চাই তাহলে যে এখানে সাইড, এখান থেকে আমরা আরও বাড়াই দিতে পারবো। তো এখন 8টা দিলাম, তারপর মনে করেন আমি 12টা দিলাম। আবার যদি কমাই দিতে চাই তাহলে 3টার নিচে আর হবে না। তো সর্বনিম্ন 3টা, আর ঊর্ধ্বে আপনি অনেক দিতে পারেন, বাট বেশি যদি দেন সেক্ষেত্রে এটা সার্কেলের মতো মানে একটা গোল হয়ে যাবে। আমি যেমন এখানে 100 দিচ্ছি, 100 নিবে না, দেখি 50 নেয় কিনা। হ্যাঁ, 50 নিচ্ছে, তো 50 দিলাম। এখন যেটা হলো যে এটা কিন্তু একটা সার্কেল হয়ে গেছে, মানে এতগুলো কর্নার যে সবগুলো একটার সাথে একটা এত কাছাকাছি চলে আসছে যে এটা একেবারে মানে রাউন্ড বা পলিগন শেপ, এটা আর কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর লাস্টের দিকে যেটা আছে লাইন টুলটা হচ্ছে জাস্ট আপনার একটা লাইন তৈরি করবে। ক্লিক করে ড্র্যাগ করলেই 1 পিক্সেলের, এখানে দেখেন ওয়েটটা আছে হচ্ছে 1 পিক্সেল। তো যেই দিকে আমরা ক্লিক করে ড্র্যাগ করব সেই দিকে একটা 1 পিক্সেলের একটা লাইন তৈরি করবে। তো যদি একদম স্ট্রেট করতে চাই মানে সোজাসুজি করতে চাই তাহলে ক্লিক করে ড্র্যাগ করার সময় আমরা শিফট প্রেস করব। ঠিক আছে, যে শিফট প্রেস করলে একেবারে লাইনটা সমান থাকবে। আবার যদি আমরা হরিজন্টালি করতে চাই সেক্ষেত্রেও শিফট প্রেস করলে এটা লাইনটা সোজা তৈরি করবে। এবং লাইনটাকে যদি আমরা একটু মোটা করতে চাই তাহলে এখানে আমরা ভ্যালুটা বাড়াই দেবো। যেমন এখন আমি 5 পিক্সেল দিলাম, দিয়ে তারপর যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে কিন্তু আগেরগুলো থেকে একটু মোটা হচ্ছে। এবং যদি এখানে আরও বাড়াই দেন সেক্ষেত্রে এটা আরও মোটা হবে। ঠিক আছে, যে এখানে আরও মোটা হচ্ছে। তো এটা আমরা প্রয়োজন মতো বাড়ায় নিতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি শেপ টুলের কিছু বেসিক কিছু কনসেপ্ট। এখন আমরা আরও ডিটেলসে আমরা একটু যাব। কোশ্চেন ছিল, বলেন। এই এই যে আমাদের ওই যে প্রথম ক্লাসে যেই কার্টুনের ছবিগুলো দিয়ে দেওয়া হয়েছিল, ওখানে ওই যে কিছু মোচ মানে মোচের মতো স্ট্রেট লাইন ছিল, ওটা কি লাইন টুল দিয়ে করবো তাহলে? আচ্ছা, যেগুলো হচ্ছে রাউন্ড ছিল সেগুলো আমরা অন্য টুল দিয়ে করব, আর যেগুলো সোজা ছিল হ্যাঁ হ্যাঁ, মুখের মধ্যে যে সোজাগুলো, হ্যাঁ বিড়ালের মোচের সোজাগুলো, মতো হ্যাঁ ছিল হ্যাঁ, যে। সেটা আপনি লাইন টুল দিয়ে করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সেটা লাইন টুল দিয়ে করতে পারবেন। আচ্ছা, তো আমরা এতক্ষণ এই প্রত্যেকটা টুলসের বেসিক যে জিনিসগুলো জানা দরকার ছিল সেগুলো আমরা জানলাম। এখন এই টুলসগুলোর আরও কিছু ডিটেলস আমরা দেখব, আরও কিছু এই যে কন্ট্রোল বারে আরও যে অপশনগুলো আছে সেগুলোর কোনটার কী কাজ সেই জিনিসগুলো আমরা এক নজর একটু দেখে ফেলবো। তো প্রথমে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে কালার চেঞ্জ করা। তো কালার চেঞ্জের জন্য আমরা দুইটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে যে এখানে যে শেপটা তৈরি হয়েছে বা যে লেয়ারটা আসছে, এই লেয়ারের যে থাম্বনেল আছে, থাম্বনেলের উপরে যদি ডবল ক্লিক করা হয় তাহলে কালার পিকার চলে আসবে, এবং কালার পিকার থেকে আমরা যে কালারটা সিলেক্ট করব সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা সিলেকশন করে লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করার পরে
এই সুবিধাটা কিন্তু আমরা পাবো না, যে খুব সহজে এখানে কালারটা চেঞ্জ করতে পারলাম, সেটা কিন্তু এখান থেকে করা যায় না। আচ্ছা, এরপরে আরেকটা অপশন হচ্ছে ফিল থেকে কালার অ্যাপ্লাই করা। আমরা এই যে মুড দেখলাম, মুডের পাশে আছে হচ্ছে ফিল। তো ফিল থেকে আমরা চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবো, এবং এখানে অনেকগুলো কালার ডিফল্টভাবে দেওয়া থাকবে। আপনি যদি এখান থেকে কোনো কালার পছন্দ হয়, আপনি এখান থেকে কালার দিতে পারবেন। ঠিক আছে, যে এখান থেকে কালার দিলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কালার চেঞ্জ করার জন্য আমরা দুইটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে যে শেপটা আছে, শেপের উপরে ডবল ক্লিক করার মাধ্যমে, থাম্বনেলে ডবল ক্লিক করার মাধ্যমে কালার পিকার আসবে, সেখান থেকে কালার চেঞ্জ করা। আরেকটা হচ্ছে যে ফিল থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় অপশন। এবং আপনি যদি চান যে এটার ভিতরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, আমরা এর আগের ক্লাসে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেখছিলাম। তো গ্রেডিয়েন্ট কালার যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেটাও আমরা এখান থেকে পাবো। ঠিক আছে, যে এখানে মাঝখানে যেটা আছে, একদম ফার্স্টে যেটা আছে নো কালার, অর্থাৎ এখানে কোনো কালার আসবে না। দ্বিতীয়টা হচ্ছে কালার, অর্থাৎ যে কোনো কালার আমরা সলিড কালার ব্যবহার করতে পারবো। তৃতীয়টা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলে নর্মালি এই যে এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড মিলে এই যে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, সেটা চলে আসছে। আবার আমরা চাইলে যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আলো অ্যাপ্লাই মানে বাড়াই দিতে পারবো। তারপরে এখানে যেই কালারগুলো আগে থেকে দেওয়া থাকে সেগুলো এখানে পাবেন, সেগুলো চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট। আর 4 নাম্বার যেটা আছে এটা হচ্ছে প্যাটার্ন। তো আমরা এর আগে প্যাটার্ন অ্যাপ্লাই করাও দেখেছিলাম। তো আপনি যদি প্যাটার্ন অ্যাপ্লাই করতে চান, সেটাও এখান থেকে পাবেন। ঠিক আছে, তো এটা সিলেক্ট করার পরে যেই প্যাটার্নটা অ্যাপ্লাই করবেন সেটা দেখাই দিলে প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো মূলত আমাদের বেশিরভাগ দরকার হয় হচ্ছে এই সলিড কালার আর গ্রেডিয়েন্ট কালার। তো সলিড কালারটা আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই, কালার অ্যাপ্লাইয়ের বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই। তো কালার অ্যাপ্লাই করার পরে ডান পাশে আরেকটা বিষয় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রোক। তো এই স্ট্রোকের ব্যবহারটাও আমরা এডিট মেনুর ভিতরে ফিল থেকে ফিল স্ট্রোক, এখানে আমরা একটা অপশন নয়েজ আসতেছে শুভ। হ্যাঁ দেখতেছি আমার হ্যাঁ, করছো আমিও। আচ্ছা আচ্ছা, তো কালার অ্যাপ্লাই করার পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে স্ট্রোক। তো স্ট্রোকটা হচ্ছে বর্ডারে কালার যদি আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা স্ট্রোকটা সিলেক্ট করব। এবং এটার ক্ষেত্রেও আগেরটার মতোই সব কিছু আছে ভিতরে, যেমন ফিলে যা যা ছিল স্ট্রোকেও তাই তাই আছে। শুধু স্ট্রোকের কাজটা হচ্ছে এটা বাহির সাইডে মানে চারোদিকে এটা আপনার একটা বর্ডার ক্রিয়েট করবে। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করে দিই, তাহলে সেই কালারটা চলে আসছে, বাট দেখা যাচ্ছে না, কারণ সাইজটা 1 পিক্সেল। তো আমাদের এখানে যে পাতটা আছে সেইটা এবং কালারটা সব মিলে এখানে বোঝা যাচ্ছে না। তো আমি ফার্স্টে একটু সাইজটা বাড়াই নিচ্ছি। আমি এখানে 10 পিক্সেল করে ইন্টারপ্রেস করলাম। তো এখন আমরা সাইজটা মানে বাড়ানোর কারণে কিন্তু এই যে কালারটা আমরা যেটা ব্যবহার করছি বা অ্যাপ্লাই করছি সেটা দেখতে পাচ্ছি। তো আমরা এর মাধ্যমে মানে স্ট্রোকের মাধ্যমে বর্ডারে চাইলে কালার অ্যাপ্লাই করতে পারছি। তো এই ক্ষেত্রে যদি বর্ডারে আপনি চান যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে যে গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারেন। তারপরে যদি আপনি চান যে না প্যাটার্ন অ্যাপ্লাই করবেন, তাহলে প্যাটার্নটাও সিলেক্ট করে দিতে পারেন, তাহলে এখানে প্যাটার্নটা চলে আসবে সাইড দিক দিয়ে। তো এখানে নর্মালি আমরা এক কালার মানে সলিড কালারটাই অ্যাপ্লাই করব। আচ্ছা, যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা অন্য মানে গ্রেডিয়েন্ট কালার বা প্যাটার্ন যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করব। আচ্ছা, এরপরে এখন এই যে আমরা সাইজটা যে বাড়ালাম কমালাম, এখানে আমরা ম্যানুয়ালি অর্থাৎ এখানে ক্লিক করার পরে লিখে দিতে পারি, অথবা এই অ্যারোতে ক্লিক করে আমরা এই যে এটা বাড়াই দিতে পারবো, কমাই দিতে পারবো। বর্ডারটা বা স্ট্রোকটা মোটা চিকন করার জন্য আমরা এখান থেকে এটাকে বাড়াই দিতে পারবো, পাশাপাশি কমাই দিতে পারবো। আচ্ছা, এরপরে এখানে এই যে বর্ডার যেটা আসছে, এই বর্ডারটার স্টাইল দেওয়া আছে। তো স্টাইল এখানে তিনটা, একটা হচ্ছে একেবারে সলিড কালার, আরেকটা হচ্ছে আপনার ড্যাশ ক্যাপ, অর্থাৎ এই যে এরকম একটা স্টাইল আসবে। আর 3 নাম্বার যেটা সেটা হলো এরকম ডট ডট একটা স্টাইল আসবে। তো এই তিনটা স্টাইলে আছে, এর বাইরে আপনি অন্য কোনো স্টাইল এখানে চাইলে অ্যাড করতে পারবেন, এমন কোনো অপশন এখানে দেওয়া নাই। আর নিচের দিকে এখানে অ্যালাইন আছে, অ্যালাইনটা আমরা
দেখি অ্যালাইনটা হচ্ছে যে একটা হচ্ছে ইনলাইন মানে ভিতরের দিকে, আরেকটা হচ্ছে আউটসাইড, একটা হচ্ছে ইনসাইড, একটা হচ্ছে আউটসাইড, একটা হচ্ছে সেন্টার। তো এখন যেটা সিলেক্ট করা আছে এটা হচ্ছে ইনসাইড। তো ইনসাইডটা কিভাবে বুঝলাম, এখানে এই যে আমাদের যে পাতটা আছে পাতের ভিতরের দিকে স্ট্রোকটা আসছে, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সেন্টার, অর্থাৎ আমাদের যে পাতটা আছে পাতটা মানে এই যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকটা পাতের বাহির দিকে অর্ধেক আছে, পাতের ভিতরের দিকে অর্ধেক আছে। আর যদি আমরা আউটসাইডটা সিলেক্ট করি তাহলে এটা বাহির দিকে চলে যাচ্ছে। তো আমরা স্ট্রোকটা দেওয়ার পরে যদি চাই যে এটা আউটসাইডে দিব, আউটসাইডে দিতে পারছি, ইনসাইডেও দিতে পারছি, পাশাপাশি সেন্টারেও এটা দিতে পারছি। আচ্ছা, স্ট্রোকের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে সবার? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা হলো উইথ এবং হাইট, অর্থাৎ এই যে শেপটা আমরা তৈরি করলাম এই শেপের যে সাইজটা সেটা এখানে শো করছে। আমরা চাইলে এই সাইজটাকে আরও কম বেশি করতে পারবো, অর্থাৎ আমরা চাইলে এই সাইজটাকে এখানে ভ্যালু দেওয়ার মাধ্যমে আরও ছোট বড় করতে পারবো। যেমন এখানে 380 পিক্সেল আছে হচ্ছে উইথ, হাইট আছে হচ্ছে 261। তো আমি 380 জায়গায় 400 করে ইন্টারফেস করলাম, তো দেখেন এই যে এইদিকে কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, আমি 500 দিচ্ছি তাহলে আর একটু ভালো করে বোঝা যাবে। তো এখানে ভ্যালুটা দেওয়ার পরে ইন্টারফেস করতে হবে, ঠিক আছে। তো এই যে এখানে উইথটা বেড়ে গেল, তো আমরা এইভাবে যদি হাইটটাও বাড়াই দিতে চাই সেক্ষেত্রে হাইটটাও আমরা এইভাবে বাড়াই দিতে পারছি। অর্থাৎ এখানে যেটা শো করবে সেটা হলো এই শেপের উইথ এবং হাইট। আচ্ছা, আর মাঝখানে একটা লিঙ্ক করার একটা অপশন আছে। তো এটার কাজ হচ্ছে যে আমি যদি এটা অন করে দেই সেই ক্ষেত্রে উইথ বা হাইট যে কোনো একটা বাড়ালে একটার সাথে আরেকটা লিঙ্ক হয়ে থাকবে, অর্থাৎ রেশিওটা এই অনুযায়ী বেড়ে যাবে। তো এখন আমি জাস্ট এখানে লিঙ্ক করে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন এখানে 600 দিই তাহলে এটা 500 ইন্টু এখন আছে হচ্ছে 300। তো এই রেশিওতে এটা বড় হবে। আমি এখন 600 দিয়ে ইন্টারফেস করলাম, তো দেখেন 600 দেওয়াতে এদিকে কিন্তু 300 ছিল, 300 জায়গায় এখন 360 চলে আসছে। অর্থাৎ এটার যে রেশিওটা আছে সে ওই রেশিওটা ঠিক রেখে সাইজটাকে বাড়ায় দিবে। আর এটা অফ করা থাকলে আলাদা আলাদা করে আমরা জিনিসটাকে বাড়ায় দিতে পারছি বা কমিয়ে দিতে পারছি। আচ্ছা, এরপরে এখন আমরা যে জিনিসটা দেখব এটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অপশন। তো এটার নাম হচ্ছে পাথ অপারেশন। তো এর ভিতরে আমরা যদি ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন আবার দেখা যাচ্ছে। তো কোনটার কী কাজ আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো, কারণ এগুলো অলরেডি আমরা এই নামগুলোর সাথে কিছুটা আমাদের পরিচয় আছে, একেবারে নতুন তা না। কারণ আপনারা তো এই যে রেক্টেঙ্গুলার মার্কি টুল বা এলিপ্টিক্যাল মার্কি টুল এই জিনিসগুলো ব্যবহার করে আসছেন, এই টুলসগুলো। তো এটার কন্ট্রোল বারে যে সাব সিলেকশনগুলো ছিল এই সাব সিলেকশনগুলোই এখানে এই শেপ টুলের ভিতরেও এখানে দেওয়া আছে। তো নামগুলো প্রায় কাছাকাছি আছে এবং কাজগুলো প্রায় একই রকম, তবে কিছুটা ভিন্ন, মানে কিছুটা ভিন্ন বলতে নামগুলো হয়তো বা কিছুটা ভিন্ন, বাট কাজগুলো প্রায় একই রকম। যেমন এখানে প্রথমটার নাম হচ্ছে নিউ সিলেকশন, দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন, তৃতীয়টা ছিল হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এর লাস্টেরটা ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এখন এখানে দেখেন নামগুলো কিন্তু প্রায় একই রকম। যেমন হচ্ছে নিউ লেয়ার, অর্থাৎ আগেরটা ছিল ওখানে ছিল নিউ সিলেকশন। তো নিউ সিলেকশনের কাজ ছিল হচ্ছে যে প্রত্যেক ক্লিকে নতুন সিলেকশন তৈরি করা। তো এখানে নিউ লেয়ারে যদি থাকে সেই ক্ষেত্রে যেটা হবে যে প্রত্যেক ক্লিকে নতুন নতুন লেয়ার তৈরি করবে, ঠিক আছে। যতবার আমরা ক্লিক করে ড্র্যাগ করব প্রত্যেকটা ক্লিকের সাথে নতুন লেয়ার তৈরি হবে। তো এটা হলো নিউ লেয়ারের কাজ। তো নিউ সিলেকশনে যেমন প্রত্যেক ক্লিকে একটা করে সিলেকশন তৈরি হচ্ছিল, বাট নিউ লেয়ারে নতুন লেয়ার তৈরি হবে। নামটা একটু আলাদা বাট কাজ কিন্তু একই। এরপরে কম্বাইন শেপস, তো ওইখানে ছিল হচ্ছে অ্যাড টু সিলেকশন, এখানে দেওয়া আছে কম্বাইন শেপস। তো কম্বাইন শেপস নামটা আলাদা বাট কাজটা ওইটার মতোই, দ্বিতীয় যেটা ছিল ওইটার মতোই। অর্থাৎ একটা শেপ আছে, এর সাথে আমরা চাইলে আরও একটা শেপ অ্যাড করতে পারবো। তো এই ক্ষেত্রে আর আলাদা কোনো লেয়ার ক্রিয়েট করবে না, এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারের সাথেই আরও শেপ অ্যাড করা যাবে।
ঠিক আছে, যতগুলো আমরা শেপ তৈরি করতেছি সবগুলো মিলে কিন্তু এখন একটা লেয়ার। আমি যদি কালার চেঞ্জ করি তাহলে সবগুলোতে একসাথে কালারটা চেঞ্জ হচ্ছে, কারণ সবগুলো মিলে লেয়ার এখন একটা আছে। তো এটা হলো কম্বাইন শেপসের কাজ। 3 নাম্বার যেটা সাবট্রাক্ট ফ্রম শেপ, তো ওইখানে যেটা ছিল সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, তো কাজটা একই রকম। অর্থাৎ আমরা এর উপরে যদি কোনো একটা শেপ তৈরি করি সেটা এখান থেকে সাবট্রাক্ট হয়ে যাবে। যেমন হচ্ছে আমি এখন এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, তাহলে এইখান থেকে এই জায়গাটুকু মাইনাস হয়ে গেল, এখানে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তারপর এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, এখানে ফাঁকা হয়ে গেল। ঠিক আছে, তো কোনো একটা সিলেকশন যদি মানে কোনো একটা শেপ যদি তৈরি করা থাকে এবং উপরে এসে যদি আমরা অন্য আরেকটা শেপ এখানে তৈরি করি এবং এখানে সাবট্রাক্ট ফ্রন্ট শেপটা যদি সিলেক্ট করা থাকে তাহলে সেই জায়গাটা সাবট্রাক্ট হয়ে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। আর যেখানে নাই সেখানে গিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে যেটা হবে যে এখানে শুধুমাত্র পাতটা দেখা যাবে, কিছুই আসবে না, শুধু পাতটা থেকে যাবে। আবার যদি এখানে এভাবে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে উপরে নিচের পাতটা দেখা যাবে আর মাঝখানের এই জায়গা থেকে কালারটা মাইনাস হয়ে যাচ্ছে। তো এটা গেল সাবট্রাক্ট ফ্রন্ট শেপের কাজ। আর 4 নাম্বার যেটা, এটা হচ্ছে ইন্টারসেক্ট শেপ এরিয়াস। তো ইন্টারসেক্টের যে কাজটা ছিল সিলেকশন টুলের সাব সিলেকশনগুলোতে, এটার ক্ষেত্রেও একই কাজ। তো এটা সিলেক্ট করলাম, এখানে যেটা কাজ করবে অর্থাৎ আপনার সবগুলো মানে যে শেপটা সিলেক্ট করা থাকবে বা যে শেপটা থাকবে সেটার উপর দিয়ে আমরা যদি অন্য আরেকটা শেপ তৈরি করি তাহলে কমন জায়গাটা থাকবে, বাইরেরগুলো চলে যাবে। তো আমি পুরো শেপটা ডিলিট করে দিলাম, আমি এখান থেকে একটু ইলিপস টুলটা সিলেক্ট করে নিচ্ছি। সবগুলোতেই কিন্তু একই জিনিস আছে, হ্যাঁ, অর্থাৎ এই প্রত্যেকটা শেপ যে কোনো শেপই আপনি সিলেক্ট করেন না কেন কন্ট্রোল বারে এই অপশনগুলো সেম পাবেন। আচ্ছা, তো এখন আমি এখান থেকে ইন্টারসেক্টটা নিচ্ছি, নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, ক্লিক করে ড্র্যাগ করার পরে আমাদের এই যে মাঝখানের যে জায়গাটা সেটা থাকবে, আর দুই দিকের মানে চারদিকের যে জায়গাটা সেগুলো কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, যে এরকম চারদিকের এই জায়গাগুলো চলে যাচ্ছে, মাঝখানের এই জায়গাটুকু শুধু থেকে যাবে। তো এটা হলো ইন্টারসেক্ট, মানে কমন জায়গাটাকে রেখে দিবে আর বাহিরে যেগুলো থাকবে সেগুলো ডিলিট করে দিবে। আচ্ছা, এখন 5 নাম্বার যেটা, সেটা আমাদের ওই সাব সিলেকশনের ভিতরে ছিল না, বাট পাথ অপারেশনের ভিতরে এখানে 5 নাম্বার আরেকটা বিষয় এখানে দিয়ে রাখছে। তো এইটার কাজটা হলো কম্বাইন শেপ এবং সাবট্রাক্ট ফ্রন্ট শেপ, যেই দুইটা কাজ করে আলাদা আলাদা করে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস যদি সিলেক্ট করা থাকে তাহলে ওই দুইটা কাজ একসাথে করবে। তো আমি এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা সিলেক্ট করলাম, করার পরে আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি। তো এখন দেখেন একটা শেপ তৈরি করা আছে, আমি যদি এখন পাশে এসে আরেকটা শেপ তৈরি করি তাহলে কিন্তু আলাদা লেয়ার আসে নাই, ওই লেয়ারের ভিতরে এটা অ্যাড হয়ে গেছে। আবার যদি ভিতরে এসে আমি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এখান থেকে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ যেখানে নাই সেখানে গিয়ে অ্যাড করবে আর যেখানে আসে সেখান থেকে এটা মাইনাস করবে। ঠিক আছে, তো এটা এভাবে আর কি কাজ করে। যেমন এখানে আমি যদি ভিতরে এসে এভাবে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এখান থেকে এটা মাইনাস হলো, আবার যদি ভিতরে এসে ক্লিক করি তাহলে এখানে অ্যাড হবে, আবার ক্লিক করলে এটা মাইনাস হবে, আবার ক্লিক করলে অ্যাড হবে। এবং এইভাবে যদি আমরা দিই তাহলে যেখানে যেখানে কালার ছিল সেই কালারগুলো চলে যাবে, যেখানে ছিল না সেগুলো তো চলে আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে লাস্টে যেটা অর্থাৎ এক্সক্লুড ওভারল্যাপিং শেপস, এটার কাজ অর্থাৎ অ্যাড করা সাবট্রাক্ট করা দুইটা একসাথে করবে হচ্ছে এই লাস্টের এটা 5 নাম্বারটা। আর এটার পরে একটা দাগ আছে, এই দাগের পরে যেটা দেওয়া আছে এটার নাম হচ্ছে মার্জ শেপ কম্পোনেন্টস। তো এটার কাজটা দেখার জন্য আমি একটু সাবট্রাক্টটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি জাস্ট এখানে কিছু মাইনাস করে নিচ্ছি। নেওয়ার পরে যদি এরকম অতিরিক্ত এই যে পাথগুলো থেকে যাবে তখন আমরা মার্জ শেপ কম্পোনেন্টসে ক্লিক করলে এই পাথগুলো মাইনাস হয়ে যাবে বা এগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো মার্জ শেপ কম্পোনেন্টসের কাজটা হচ্ছে যে যখন অতিরিক্ত পাথ শো করবে সেই ক্ষেত্রে আমাদের ওই পাথগুলো মাইনাস করবে হচ্ছে এই মার্জ শেপ কম্পোনেন্টসটা। তো এখানে ক্লিক করলে এই যে অতিরিক্ত পাথগুলো আছে সেগুলো মাইনাস হয়ে যাবে বা এগুলো ডিলিট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে পাথ অপারেশনের বিষয়গুলো, এগুলো কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ পারছি।
জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এরপরে এখানে অ্যালাইন ডিস্ট্রিবিউটর বিষয় আছে। অ্যালাইন ডিস্ট্রিবিউটর আমরা এখান থেকে দেখব না, আমরা এটা মুভ টুলের কন্ট্রোল বারে পাবো, সেখান থেকে আমরা এটা দেখে নিব। তো এরপরে এটাও আমাদের এটাও খুব বেশি একটা দরকার নাই। এটাও আমরা মানে যে শেপ উপরে নিচে করার জন্য এইখানকার কিছু অপশন দেওয়া আছে, তো এগুলো আমরা শর্টকাট কি আছে সেগুলো দিয়ে ব্যবহার করতে পারি। শর্টকাট কিটা আপনাদেরকে একটু দেখাই নেই। এটা পাবেন হচ্ছে লেয়ার মেনুর ভিতরে, যে এখানে আছে অ্যারেঞ্জ, যেহেতু এখানে কোনো লেয়ার নাই যার কারণে ওটা দেখাচ্ছে না। এই যে অ্যারেঞ্জের ভিতরে আসলে পাবেন সেন্ড টু ব্যাক, সেন্ড ব্যাকওয়ার্ড, তারপরে ব্রিং ফরওয়ার্ড, আর একটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। অর্থাৎ এখানে 4টা বিষয় আছে। তো এই জিনিসটা আমরা পরে দেখব, এখন আর দরকার নাই। ঠিক আছে, পরে যখন এটা আমাদের কাজে লাগবে, সামনে যখন আসবে, তখন আমরা এই জিনিসটা দেখে নিব। অ্যালাইন ডিস্ট্রিবিউট, আর একটা হচ্ছে যে উপরে নিচে করার যে বিষয়টা, উপরে নিচে করার জন্য আমরা আপাতত যেটা করতেছি সেটা হলো যে লেয়ার প্যালেট থেকে আমরা কিন্তু শেপটা মানে যেই লেয়ারটাকে উপরে তোলা দরকার টেনে উপরে তুলতেছি, আবার যেটাকে নিচে নামানো দরকার সেটাকে কিন্তু টেনে নিচে নামাই দিচ্ছিলাম। আচ্ছা, এরপরে এখানে একটা সেটিংসের একটা বাটন আছে, এখানে অল্প কিছু অপশন দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখে নেই। তো প্রথমে যেটা আছে এটা হলো আপনার আনকনস্ট্রেইনড, অর্থাৎ মানে যে কোনো সাইজের আমরা একটা শেপ তৈরি করতে পারবো, এটা যদি সিলেক্ট করা থাকে। যেমন হচ্ছে আমি ছোট করতে পারি, বড় করতে পারি, কোনো মানে বাউন্ডিং থাকবে না। দ্বিতীয়টা যদি আমরা সিলেক্ট করি, এটা হচ্ছে সার্কেল, অর্থাৎ এটা সিলেক্ট করা থাকলে আমাদের আগেরটা একটু দেখেন, এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে যে এরকম চ্যাপটা হচ্ছে, তারপর এমন হচ্ছে, গোলও হচ্ছে, সব ধরনের সাইজ কিন্তু চলে আসতেছে। বাট যদি সার্কেলটা সিলেক্ট করে দিই তাহলে সব ধরনের আর আসবে না। আমি ছোট করে বড় করি, পুরো সার্কেল আসবে, মানে পুরোটা একেবারে উইথ হাইটটা সমান থাকবে। আচ্ছা, এরপরে যেটা আছে ফিক্স সাইজ, অর্থাৎ আমরা যদি একটা নির্দিষ্ট সাইজে একটা শেপ তৈরি করতে চাই তাহলে ফিক্স সাইজটা সিলেক্ট করে এখানে উইথ এবং হাইটটা দিয়ে দিলে এই একটা সাইজ, মানে ওই সাইজে একটা শেপ চলে আসবে। তো এইটাও এখান থেকে নেওয়ার কোনো দরকার নাই, কারণ এটা আমরা খুব সহজেই করতে পারবো। আর এখানে জাস্ট এখানে ক্লিক করলেও এটা চলে আসে। আমরা তো ক্লিক করে ড্র্যাগ করতেছি, ক্লিক করে ড্র্যাগ না করে জাস্ট একটা ক্লিক করলেও উইথ হাইট দেওয়ার একটা ঘর বা একটা বক্স চলে আসবে, এখানে দিয়ে ওকে করলেও চলে আসতেছে এটা, যার কারণে এখান থেকে এটা দরকার নাই ফিক্স সাইজটা। আচ্ছা, এরপরে যেটা আছে প্রপোর্শনাল, এটা হলো যে নির্দিষ্ট উইথ এবং হাইট মানে রেশিও ঠিক রেখে যদি আমরা কোন একটা শেপকে বড় ছোট করতে চাই বা কোন একটা শেপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এটা। তো এটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন এবং রেশিওটা কত বাই কত হবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আর লাস্ট আরেকটা বিষয় আছে হচ্ছে সেটা হলো ফ্রম সেন্টার। ফ্রম সেন্টারটা হচ্ছে যখন আমরা ক্লিক করে ড্র্যাগ করতেছি, আমি এটা সিলেক্ট করলাম, আমি ফ্রম সেন্টারটা যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমি যেখানে ক্লিক করব সেখান থেকে আমার সেন্টার পয়েন্ট শুরু হবে, মানে ওইখান থেকে এই যে পুরো বৃত্তটা তৈরি হচ্ছে। আর ফ্রম সেন্টারটা যদি না দেওয়া থাকে মানে অফ করা থাকে তাহলে যেখানে আমি ক্লিক করব সেইখান থেকে আমার এই যে মাথাটা শুরু হলো, মানে ওইটা স্টার্টিং পয়েন্ট থাকবে, ওইটা আর সেন্টার পয়েন্টটা ধরবে না। তো এই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। তো এগুলো ডিফল্টভাবে এগুলো বন্ধ করায় থাকে, তো যদি প্রয়োজন হয় তাহলে এগুলো অন করে নেবেন। আর এখানে পাথ অপশনের ভিতরে পাথের থিকনেসটা কতটুকু হবে সেটা এখানে দেখাচ্ছে, এটা 1 পিক্সেল, এবং পাথের কালারটা কি আসবে সেটাও এখানে দেখাচ্ছে। আমরা চাইলে সেগুলো পরিবর্তন করে নিতে পারবো। ঠিক আছে, ওই যে পাথের যে কালারটা সেটা আমরা চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারবো, এবং সাইজটাও চাইলে মোটা করতে পারবো এবং চিকন করতে পারবো। তো 1 পিক্সেলের কমও আছে, আপনি চাইলে 0.5 পিক্সেলও দিতে পারবেন। আচ্ছা, তো এই অপশনগুলো কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, তো এখন আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে শেপ টুলের এই শেপ মোডটা সিলেক্ট করে এই অপশনগুলো আমরা দেখলাম। তো এখন আমরা একটু পাথ মোডটা সিলেক্ট করে কি কি অপশন আসে সেগুলো একটু দেখি। যেমন পাথ মোডটা সিলেক্ট করার পরে আমরা মেক সিলেকশন
তারপরে মার্কস, শেপ এগুলো দেখলাম। এখন এইখানকার এই অপশনগুলো এই ক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নিই। যেমন আগের মতোই, অর্থাৎ শেপ মোড থাকলে যেরকম কাজ করতো এখানেও সেম কাজ করবে, তবে এখানে সিলেকশন করবে অথবা শেপ তৈরি করবে অথবা মার্কস করবে। ঠিক আছে, তো আমি এখানে একটা নর্মালি একটা পাথ তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে এখন আমাদের কিন্তু সিলেক্ট করা আছে হচ্ছে সাবট্রাক্টটা। তো আমি এখন যদি কম্বাইন শেপটা সিলেক্ট করে নিই, কম্বাইন শেপটা সিলেক্ট করে আমি যদি এখানে আরেকটা সার্কেল করি, এখানে যদি আরেকটা সার্কেল করি, তারপরে যদি আমরা মেক সিলেকশনে ক্লিক করি, আরেকটা বিষয় হচ্ছে যে এই সিলেকশন করার শর্টকাট কি একটা আছে, কন্ট্রোল ইন্টার দিলেও এটা সিলেকশন হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে এখানে এই বাটনে ক্লিক না করে আমরা চাইলে এটা সিলেকশন করতে পারবো। তো আমি এখানে কন্ট্রোল ইন্টার দেওয়ার মাধ্যমে সিলেকশন করলাম। তো এই যে কম্বাইন শেপটা সিলেক্ট করার কারণে কি হলো, যে প্রত্যেকটা সিলেকশন মানে প্রত্যেকটা পাথ আলাদা আলাদা করে সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, আর যদি এটা আমরা এই যে এখান থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপটা সিলেক্ট করে নিই, নেওয়ার পরে আমি যদি এই যে ভিতরে এসে যদি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে যে ভিতরের গুলো তখন মাইনাস হবে। আচ্ছা, এখানে যেমন এখানে একটা করলাম, করার পরে আমি ভিতরে এসে আরেকটা ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল ইন্টার দিলাম। এখন এখানে কালার অ্যাপ্লাই করলে এই যে ভিতরে কালার কিন্তু আসবে না। ঠিক আছে, অর্থাৎ ভিতরের জায়গাটা মাইনাস হয়ে গিয়েছে। তো এগুলো ওই সিলেকশন টুলের সাব সিলেকশনগুলোর যে ব্যবহারটা সেম ব্যবহারটাই, বাট শুধু পার্থক্য হচ্ছে যে এটা আমরা এখানে পাথ অপারেশন নামে পাচ্ছি, আর প্রথমে থাকবে হচ্ছে এটা পাথ, পরে হচ্ছে এটাকে আমরা সিলেকশন করতে পারছি। আর এই ক্ষেত্রেও এক্সট্রুড ওভারল্যাপিং শেপটা যদি সিলেক্ট করা থাকে তাহলে এখানে অ্যাড হবে, আর যদি ভিতরে করি তাহলে ভিতরের জায়গাগুলো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যে এখানে 3টা সার্কেলই আসবে কারণ ওটা বাইরে বাইরে ছিল, আর প্রত্যেকটা ভিতরে যে আবার পাথগুলো করলাম, আবার পাথগুলো করার কারণে ভিতরের জায়গাগুলো মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত এই পাথ অপারেশনের ব্যবহারগুলো। তো এখানে পাথ মোডটা সিলেক্ট করেন আর শেপ মোডটাই সিলেক্ট করেন, মানে সেটিংসগুলো কিন্তু একই রকম। আচ্ছা, আচ্ছা এখন আমাকে একটু বলেন, এই একটা টুলস দেখাতেই পুরো ক্লাসের অর্ধেক টাইম চলে গেছে, বুঝতে পারছেন কিনা সবাই শেপ টুলের ব্যবহারটা? হ্যাঁ ভাই, এখন তো বুঝতে পারছি। এখন কাজ করতে গেলে সমস্যা হইলে তারপরে জানবো। কাজ করতে গেলে আচ্ছা, বুঝতে পারছি ভাই। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি। তো এগুলো এত বিস্তারিত দেখানোর কারণ হচ্ছে যে এগুলো আমাদের বেশি প্রয়োজন। হ্যাঁ, এগুলো আমরা যখন কোনো ডিজাইনের কাজ করতে যাব, আমরা ইলাস্ট্রেটরে গিয়ে যখন ডিজাইনের কাজ করব বা ফটোশপেও যদি ডিজাইনের কাজ করতে যাই, সেই ক্ষেত্রেও আমাদের এটা লাগবে। আচ্ছা, তো এখন আমরা পরের যেই টুলসগুলো ছিল সেগুলো এখন একটু দেখি। তো এখন আমরা দেখব হচ্ছে এখানে পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, এই দুইটা টুলের ব্যবহার। তো এই দুটা টুল দেখার জন্য আমাদেরকে এখানে কোনো একটা শেপ তৈরি করে নিতে হবে, আর সেই শেপটা অবশ্যই এখানকার এই শেপ টুল দিয়ে করতে হবে, কারণ আমরা যদি নর্মালি একটা সিলেকশন করে আলাদা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে একটা শেপ তৈরি করি, সেই শেপটাকে আমরা এইগুলো দিয়ে কোনো ধরনের কোনো কাজ করতে পারবো না। তো এটা দেখার জন্য আমাদেরকে এখান থেকে কোনো একটা শেপ তৈরি করে নিতে হবে। তো আমি এখানে একটা শেপ তৈরি করে নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ। তো এখন প্রথম যেটা আছে, এটার কাজ হলো পাথ সিলেকশন টুল। তো এটার কাজ হচ্ছে জাস্ট পাথটাকে ধরে মুভ করা, অর্থাৎ এটা এখন একটা শেপ, বাট এটাতে যেহেতু পাথ আছে, আমরা এই পাথে ক্লিক করে এটাকে আমরা মুভ করতে পারবো। ঠিক আছে, এবং এটা আমরা চাইলে মুভ টুল দিয়েও মুভ করতে পারবো, যেহেতু আলাদা একটা লেয়ারে আছে, আলাদা একটা অবজেক্ট, মুভ টুল দিয়েও মুভ করতে পারছি, এবং এই পাথ সিলেকশন টুল দিয়েও এটাকে মুভ করা যাচ্ছে। কিন্তু যদি এমন হয় যে আমি এখান থেকে শুধু পাথটা সিলেক্ট করলাম, শুধু এই যে পাথটা তৈরি করলাম, এখানে কালার নাই এবং সিলেকশনও করি নাই বা শেপও তৈরি করি নাই, তো এই মুহূর্তে যদি আমি এখন মুভ করতে চাই শুধু এইটাকে, তাহলে কিন্তু মুভ টুলটা কাজ করবে না। ঠিক আছে, যেটা দিয়ে আমরা, যেহেতু এটা কোনো শেপ তৈরি হয় নাই, যার কারণে এটাকে আমরা চাইলে মুভ করতে পারবো না, বাট আমরা পাথ সিলেকশন টুল দিয়ে চাইলে যে এটাকে ধরতে পারছি। ঠিক আছে, এটাকে মুভ করতে পারছি। মানে পাথ সিলেকশন টুলের একটাই কাজ, সেটা হলো পাথকে মুভ করা, জাস্ট এতটুকু মাথায় রাখলে চলবে। তো এটার একটাই কাজ, শুধু পাথটাকে ধরবেন এবং পাথটাকে মুভ করতে পারবেন। আর দ্বিতীয় যে টুলটা আছে
এইটা আমাদের বেশি প্রয়োজন হয় এবং এটার কাজটাও একটু বেশি, সেটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে যে পাথটাকে মুভ করা যাবে, পাশাপাশি পাথের ভিতরে যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্রিয়েট হয়েছে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা ধরে ধরে এডিট করতে পারবো। অর্থাৎ এখন এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা আছে, তো এখন যদি আমি যে কোনো জায়গায় ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা মুভ করতে পারছি। অর্থাৎ পাথ সিলেকশন টুল একটু আগে যেটা আমরা দেখলাম সেটার কাজটা করা যাচ্ছে। আরেকটা কাজ যেটা বললাম ডিরেক্ট সিলেকশন টুলের ওর স্পেশাল বা স্পেসিফিক যে কাজ সেটা হলো যে পাথ যে অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকে পাথের ভিতরে সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সে ধরতে পারে এবং সেটাকে এডিট করতে পারে। তো দেখেন এখন এই যে 4টা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে শুধুমাত্র আমি যেইটাকে সিলেক্ট করতেছি সেইটা সিলেক্ট, আর বাকিগুলো কিন্তু ডিসিলেক্ট অবস্থায় আছে। তো এটা কিভাবে বুঝতেছি, যে এখানে দেখেন এটা হচ্ছে পুরোটাই ভিতরটা আপনার পুরোটাই নীল কালার, বাট যেগুলো সিলেক্ট করা নেই সেগুলো কিন্তু এই যে এরকম ভিতরটা ফাঁকা, ঠিক আছে। তো যেটাতে ক্লিক করতেছি সেটা কিন্তু এইভাবে আপনার ভরাট হয়ে যাচ্ছে বা ফিল ভিতরে ফিল কালারটা চলে আসতেছে ভিতরে। তো এখন এইটাকে যে আমি ধরলাম, ধরার পরে এটাতে আবার ক্লিক করতে হবে, করে আমি যদি এখন যেদিকে নিয়ে যাব সেই দিকে এটা চলে যাবে, ঠিক আছে। তো এই যেভাবে আমরা এটাকে এডিট করতে পারছি। আর এটা শুধু আমরা পাথ তৈরি করার পরে এই পাথটাকে নিয়ে আমরা কাজ করতেছি। আমরা চাইলে এই যে এখানে যে শেপটা তৈরি করলাম এই শেপের ভিতরেও কিন্তু পাথ আছে, ঠিক আছে। এই যে শেপের ভিতরেও পাথ আছে এবং এই পাথগুলোকেও আমরা চাইলে ধরতে পারবো, এবং এই পাথগুলোকে ধরে যদি আমি এখন ক্লিক করে ড্র্যাগ করি বা এডিট করি তাহলে কালার সহ ওই শেপটা পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখন একটা একটা করে ধরলাম, যদি আমরা দুইটা ধরতে চাই তাহলে যেভাবে ক্লিক করে ড্র্যাগ করে দিলাম। তো এইভাবে ক্লিক করে ড্র্যাগ করাতে আমার এই এরিয়ার ভিতরে যেই অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকবে যতগুলোই থাকবে সবগুলোই সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যে কোনো একটাকে যদি ধরি তাহলে দুইটা একসাথেই মুভ হচ্ছে বা এডিট করা যাচ্ছে, ঠিক আছে। যতগুলো সিলেক্ট করা থাকবে ততগুলো একসাথে মুভ করবে। আচ্ছা, এখন যদি এমন দরকার হয় যে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট দরকার এবং এই কর্নারের অ্যাঙ্কর পয়েন্ট ধরা দরকার, তো সেই ক্ষেত্রে আমি যদি এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে দিই তাহলে এইখানকার এই অ্যাঙ্কর পয়েন্টটাও এই বাম সাইডের নিচের দিকে অ্যাঙ্কর পয়েন্টটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমার তো এইটা ধরার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা এই যে ক্লিক করলাম, তারপরে আরেকটা যেটা ধরা দরকার সেটাতে এসে শিফট প্রেস করে ক্লিক করব। শিফট প্রেস করে ক্লিক করলে যতগুলোতে আমি একটা একটা করে শিফট প্রেস করে করে ক্লিক করব ততগুলো একসাথে ধরা যাবে, ঠিক আছে। এবং যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করা থাকবে সেগুলোই আমরা ধরে এডিট করতে পারবো। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি বুঝতে পারছেন সবাই? পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল কাজ খুবই অল্প, বাট অনেক এটা দিয়ে আমরা এই পাথ এডিট করার যে কাজগুলো সেগুলো অনেক বেশি পরিমাণে করতে পারবো। বুঝা গেছে এটা পাথ সিলেকশন টুল বা ডিরেক্ট সিলেকশন টুল? হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাই। ভাই একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। এইটার শেপ গুলা কি সব কোনা কোনাই হবে? এটা কি রাউন্ড টাউন করার কোনো অপশন আছে না? আসতেছি রাউন্ড করার জন্য। এতক্ষণ কর্নার আসতে ভালো ছিল, রাউন্ড গেলে কিন্তু বিপদে পড়বে, একটু পরে বুঝতে পারবে নাকি। তো কর্নার দেখাচ্ছিলাম, তো এই যে এখন রাউন্ডে যাবো আর কি। রাউন্ডে গেলে তখন কাজ যখন দিব এই রাউন্ড করার কাজই থাকবে, আপনাদের কর্নারের কাজ খুব কমই থাকবে। তো তখন বুঝতে পারবেন যে মজা কত। আচ্ছা, তো এটা আমরা যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল। আমরা এখন একটা ইলিপস টুল নিয়ে দেখব। তো একটা ইলিপস টুল যদি আমরা একটা ইলিপস শেপ তৈরি করি, অর্থাৎ একটা সার্কেল পাথ যদি আমরা করি, আমি এখান থেকে সরাসরি শেপ নিচ্ছি যাতে আমার কালার সহ থাকে। আচ্ছা, তো এখন এখানেও 4টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, বাট এই 4টা অ্যাঙ্কর পয়েন্ট আগের যেই কর্নার যেই রেক্টেঙ্গেল যেই ইয়েটা ছিল শেপটা ছিল ওইখানেও 4টা অ্যাঙ্কর পয়েন্ট ছিল, তবে ওই অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল হচ্ছে কর্নার টাইপ অ্যাঙ্কর পয়েন্ট। অর্থাৎ সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো কর্নার ছিল, ওইখানে কোনো বাঁকা বা রাউন্ড ছিল না। বাট এখন আমরা যেই ইলিপসটা নিলাম বা সার্কেল শেপটা নিলাম
এইখানেও 4টা অ্যাঙ্কর পয়েন্ট, বাট এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আর কর্নার না, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো হচ্ছে রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট। তো এই রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্টগুলোতে যদি যে কোনো একটাকে আমরা সিলেক্ট করি তাহলে আমরা আরেকটা নতুন একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে দুই দিকে দুইটা হ্যান্ডেল চলে আসবে। ঠিক আছে, তো রাউন্ড অ্যাঙ্কর পয়েন্টটা কিভাবে বুঝবেন? এমনিতেই নর্মালি দেখে বোঝা যাবে যে যে জায়গাটা রাউন্ড থাকবে সেখানে একটা রাউন্ড একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আরেকভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে সিলেক্ট করার পরে দুই পাশে দুইটা হ্যান্ডেল চলে আসবে। আমরা যখন রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করলাম তখন কিন্তু যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ছিল সেখানে ক্লিক করলে এরকম কর্নার, মানে কর্নার যেহেতু ছিল ওইখানে আর এই হ্যান্ডেলগুলো ছিল না। তো এটার ক্ষেত্রে হ্যান্ডেল চলে আসছে। তো এই হ্যান্ডেলগুলোর কাজ কি? এই হ্যান্ডেলগুলো দিয়ে হচ্ছে ডান সাইডের এবং বাম সাইডের, মানে এই পাথে এই অ্যাঙ্কর পয়েন্টের ডান বামের যেই রাউন্ডটা আছে সেটাকে কন্ট্রোল করা যাবে। ঠিক আছে, তো আমি যদি এইদিকে এটা টেনে বাড়াই দিই তাহলে এই যে এটা বেড়ে, মানে রাউন্ডটা কমে যাচ্ছে। ঠিক আছে, যেভাবে এই সাইডে এটা হ্যান্ডেল করতে পারতেছি বা কন্ট্রোল করতে পারতেছি। আবার যদি এইদিকে এইভাবে করে দিই, উপর নিচে করে দিই, তাহলে এই যে এটা বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা রাউন্ড শেপ তৈরি করতে পারবো বা রাউন্ড অ্যাঙ্কর পয়েন্টকেও আমরা চাইলে এডিট করতে পারবো। তো যেমন ধরেন এখানে আমি জাস্ট এটাকে যদি একটু উপরের দিকে তুলে দিই, একটা ডিমের মতো একটা শেপ হয়ে গেছে। আবার যদি এই সাইডের অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু ভিতরের দিকে নিয়ে আসি, নিয়ে আসার পরে হালকা করে যদি একটু ঘুরিয়ে দিই, ঠিক আছে, এটা একটা ম্যাঙ্গোর মতো একটা শেপ চলে আসছে। বুঝা গেছে রাউন্ড করার বিষয়টা? এখন তো এগুলো তো আমরা একটা কি বলে শেপ থেকে করলাম, তো এই শেপ থেকে করছি, বাট এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেন টুল দিয়ে জিনিসগুলো কিভাবে করা যায়। আচ্ছা, তো এই ছিল হচ্ছে পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। এখন লাস্টে যেটা আছে পেন টুল। তো এখন আমরা পেন টুলের ব্যবহারটা দেখব। তো পেন টুলটা সিলেক্ট করলাম, এই যে পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুলের ঠিক উপরেই আছে হচ্ছে পেন টুল। আর পেন টুলের ভিতরে অনেকগুলো টুলস আছে, তো আমরা শুধু পেন টুলটাই দেখব। আর ভিতরে যেগুলো আছে সেগুলোর ব্যবহারটাও এটার ভিতরে একটাতেই সবগুলো চলে আসবে। এগুলো আর আলাদা করে আমাদের সিলেক্ট করে কাজ করার দরকার হবে না, একটা দিয়ে আমরা বাকিগুলোকেও কন্ট্রোল করতে পারবো। মানে ওই যে এই বাকি যেগুলো আছে সেগুলোর অপশনটা এটার ভিতরে দেওয়া আছে। তো সেটা কিভাবে সেটা আমি মানে যখন দেখাবো তখন এই জিনিসগুলো বলে দিচ্ছি। আচ্ছা, তো আমরা পেন টুলটা সিলেক্ট করলাম। পেন টুলটা সিলেক্ট করার পরে আমরা যদি একটু কন্ট্রোল বারে খেয়াল করি, এখানেও একটু আগে শেপ টুলের ক্ষেত্রে যেই অপশনগুলো দেখলাম ওখানে ছিল হচ্ছে শেপ, পাথ, একটা হচ্ছে পিক্সেল। তো পেন টুলের ক্ষেত্রে এখানে দুইটা অ্যাক্টিভ আছে, শেপ আর পাথ। এখানে পিক্সেলটা কাজ করবে না। তো এখন এখানে পাথ আর শেপ দুইটার কি কাজ, একটু আগে আমরা শেপ টুল দিয়ে যে যে কাজ করছি সেম ওই কাজগুলো এখানেও করা যাবে। তো এখন শেপ টুলের ক্ষেত্রে শেপ টুল আর পেন টুলের মধ্যে পার্থক্যটা কি বা প্রয়োজনীয়তাটা কোনটার কখন হবে সেটা একটু বলে নিই। এখানে যে শেপগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মানে বেশি ব্যবহার হয়, বা যে জিওগ্রাফি যে শেপগুলো বলে, হ্যাঁ, এই ধরনের শেপগুলো এখানে দেওয়া আছে। তো আমার তো একটা ডিজাইনে কাজ করতে গেলে এই অল্প কয়েকটা শেপের ভিতরে তো আমি সীমাবদ্ধ থাকবো না। আমার মনের ভিতরে বিভিন্ন ধরনের শেপ তৈরি হতে পারে বা আমার মাথায় আসতে পারে এইভাবে যদি আমি একটা শেপ তৈরি করি, ওইভাবে করি। তো ওই জিনিসগুলো আমরা এটার মাধ্যমে কিন্তু পারছি না। এখানে নির্দিষ্ট কয়েকটা শেপ এখানে দেওয়া আছে। তো এখন ওই যে মনের মতো করে যদি আমরা শেপ তৈরি করতে চাই তখন আমাদের লাগবে হচ্ছে এই পেন টুলটা। আর পেন টুলের দুইটা মোড, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পাথ। শেপ মোড দিয়ে মূলত হচ্ছে আমরা সরাসরি যখন কোনো একটা শেপ তৈরি করতে যাব তখন আমরা শেপ মোডটা সিলেক্ট করব। আর যদি আমরা কোনো মানে সিলেকশন করার কাজে আমরা যদি কোনো একটা কাজ করতে যাই, সিলেকশন করতে হবে সেখানে, তো সেখানে আমরা পাথ মোডটা সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, তো আমরা এখানেও যা যা পাইছি সেটিংসে যা যা ছিল এখানেও তাই তাই আছে। আমি যদি শেপটা সিলেক্ট করি এখানেও দেখেন একটু আগে শেপ টুলের ক্ষেত্রে যা যা ছিল এখানেও কিন্তু তাই তাই আছে। এবং আমরা পাথটা সিলেক্ট করলে যেখানে মেক সিলেকশন, মেক মার্কস এবং শেপ, আরও এই যে এখানকার যে অপশনগুলো এগুলো কিন্তু সেম আছে। তো এখন এই পেন টুলের ব্যবহারটা আমরা কিভাবে করব সেটা একটু দেখেন। পেন টুলের ব্যবহারটা এটা কিন্তু অনেক বেশি প্র্যাকটিসের প্রয়োজন, কারণ একদিনে আপনি পেন টুলের এক্সপার্ট হতে পারবেন না। পেন টুলটা সাধারণত হচ্ছে আপনার
এটাকে এই সাইকেল চালানো বা সাঁতার শেখার সাথে এটাকে তুলনা করা হয়। সাঁতার যেমন একদিনে শেখা যায় না বা সাইকেল যেমন একদিনে চালানো যায় না, এটাও এরকম একটা বিষয় পেন টুল। এটাও চালাতে গেলে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, 1 দিন 2 দিন 5 দিন হয়তো বা কয়েকদিন পরে গিয়ে আপনার এই পেন টুলের কন্ট্রোলটা হাতে আসবে। তো আমি একটু দেখাই, দেখলে মনে হবে যে অনেক সহজ, করতে গেলে তখন বুঝবেন যে কতটা সহজ। তো একটা করে ক্লিক করলে আমি পাথ মোডটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু কোনো কালার আসবে না, শুধু ওই যে পাথটা আসবে, অর্থাৎ ওই যে দাগটা আসবে, নীল কালারের যে দাগটা ছিল ওই দাগটা শুধু আসবে। তো যদি আমাদের কর্নার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করার দরকার হয়, যে মানে কর্নার থাকবে, তাহলে একটা ক্লিক করব, সিঙ্গেল একটা ক্লিক, ঠিক আছে? সেক্ষেত্রে একটা কর্নার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। আচ্ছা, আমি ফার্স্টে একটা সার্কেল, একটা রেক্টেঙ্গেল সিলেক্ট মানে পাথ তৈরি করি। তো এখানে এসে একটা ক্লিক করলাম, কর্নার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো, এখানে একটা, তারপরে এখানে একটা, এবং একদম শুরুতে গিয়ে আরও একবার ক্লিক করলে এই জিনিসটা পাথটা কমপ্লিট হয়ে গেল। পাথটা কমপ্লিট হওয়ার পরে এখন আমরা এই যে সিলেকশন করতে পারি, মার্কস করতে পারি, শেপ তৈরি করতে পারি, বা কন্ট্রোল এন্টার দিলেও এটা সিলেকশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে দেখেন যে অপশনগুলো ছিল এগুলো আগের মতোই, অর্থাৎ কম্বাইন শেপ যদি রাখি তাহলে পাশাপাশি আরেকটা যদি করি অ্যাড হবে, তারপরে সাবট্রাক্ট করলে সাবট্রাক্ট হবে, ইন্টারসেক্ট করলে ইন্টারসেক্ট, এক্সক্লুডটা করলে কি হবে, এটাও থাকবে, আর আলাদা করলে আলাদাও হবে, ভিতরে যদি করি সেটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এখন সার্কেল একটা তৈরি করার চেষ্টা করি। তো সার্কেল তৈরি করার জন্য আমাকে কিন্তু একটা ক্লিক করলে চলবে না, শুধু একটা ক্লিক যদি করি তাহলে এটা কিন্তু কর্নার অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। তো এখন আমাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। ক্লিক করে ড্র্যাগ করলে এই যে দেখেন হ্যান্ডেল সহ চলে আসতেছে, ঠিক আছে? আর এই হ্যান্ডেলটা আমাদের মাথায় রাখতে হবে যে হ্যান্ডেলটা মানে যত বড় হবে আমার এদিকে রাউন্ডটা তত বড় হবে, যদি হ্যান্ডেলটা ছোট থাকে তাহলে রাউন্ডটা ছোট হবে। মানে এই হ্যান্ডেলটা দিয়ে আপনার এই রাউন্ডটাকে কন্ট্রোল করতে হবে, মানে আপনি কতটুকু রাউন্ড চাচ্ছেন, কোন দিকে চাচ্ছেন, ঠিক আছে? সেই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে আপনার এই হ্যান্ডেলগুলোর মাধ্যমে। তো আমি ফার্স্টে এখানে ক্লিক করে ধরেন এতটুকু ক্লিক করে ড্র্যাগ করলাম, তারপরে এখানে এসে একটা ক্লিক করতেছে, ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করলাম। হয়তোবা পুরোপুরি সার্কেল হবে না, একটা সার্কেলের উপরে যদি গিয়ে পড়ি তাহলে জিনিসটা একটু সুন্দর হতো। আচ্ছা, জাস্ট আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে? তো এতটুকু হয়েছে। তো আমি যদি এখানে একটা সার্কেল নিয়ে তার উপরে গিয়ে যদি আমরা কাজটা করি তাহলে জিনিসটা একটু ভালো বুঝতে পারবেন। যেমন এখানে আমি এখন এটার উপর দিয়ে আমি এখন পাথ করব। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে নিচ্ছি হালকা করে। এরপরে এখানে এসে দেখেন এখানে আগেরটাতে মানে এখানে মূলত কিন্তু 4টা অ্যাঙ্কর পয়েন্টই ছিল। তো আমরাও এখানে 4টা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে একটা পাথ তৈরি করার চেষ্টা করতেছি। তো এই মাঝামাঝিতে এসে এখন ক্লিক করে কোন দিকে টানবো, তো এটা মাথায় রাখতে হবে, আমার যেদিকে পাথ দরকার সেটার বিপরীতে টানবো, অর্থাৎ আমার এই যে রাউন্ডটা যেদিকে দরকার সেটার বিপরীতে টানবো। তো এখন রাউন্ডটা আমার দরকার কোন দিকে, আমি যদি এখানে ক্লিক করি এইখান থেকে আমার রাউন্ডটা দরকার হচ্ছে উপরের দিকে, ঠিক আছে? তাহলে আমি এখানে ক্লিক করে আমাকে টানতে হবে নিচের দিকে, এবং যখন দেখবো যে এই বর্ডার লাইনটা একেবারে এক্স্যাক্টলি ওটার মতো হয়ে গেছে তখন আমি ক্লিকটা ছেড়ে দিচ্ছি। তারপরে এখানে এসে আমার এখন রাউন্ড দরকার ডান দিকে, তাহলে আমি এখন ক্লিক করে টানবো হচ্ছে বাম দিকে, ঠিক আছে? তারপরে এখানে এসে আমার রাউন্ড দরকার হচ্ছে নিচের দিকে, তাহলে এখানে ক্লিক করবো হচ্ছে উপরের দিকে। আচ্ছা, এরপরে এখানে এসে ক্লিক করে যখন এটা ড্র্যাগ করে দিচ্ছি এই যে পুরোটা হয়ে গেল। তো আমি জাস্ট একটু দেখানোর জন্য করলাম, একেবারে অ্যাকুরেট কিন্তু করি নাই। তো অ্যাকুরেট করার জন্য বা আপনি যখন একটা পাথ করবেন করার পরে যদি এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এডিট করার জন্য যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে এটা দিয়ে আমরা চাইলে যে এখান থেকে এডিট করে নিতে পারবো, যে এগুলোকেও ছোট বড় করে নিতে পারবো। আচ্ছা, তো এই যে পার্টটা করলাম, পার্টটা করার পরে এখন এটাকে বাইরে নিয়ে আসলাম। তো এই হচ্ছে মূলত রাউন্ড করে করার জন্য হচ্ছে আমরা পেন টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে করে রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করতে পারবো, এবং সেটাকে আমরা রাউন্ড বা রাউন্ড আকারের যে শেপগুলো থাকে সেগুলো আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, এখন এইটার ভিতরের যে টুলসগুলো ছিল সেগুলোর ব্যবহারগুলো আমরা এটাতে কিভাবে পাবো সেটা একটু দেখা দিচ্ছি। এখানে ফ্রি ফ্রম পেন টুলটার দরকার নাই, আরেকটা ভালো একটা অপশন নিয়ে আসছে তারা নতুন সিসি ভার্সনগুলোতে, কার্ভেচার পেন টুল।
এইটা হচ্ছে আবার রাউন্ড করে যদি আপনি কোনো একটা শেপ তৈরি করতে চান সেটার ক্ষেত্রে মোটামুটি ভালো সহজ আছে। আপনি জাস্ট একটা করে ক্লিক করবেন, বাট আপনার এই যে রাউন্ডটা সে করে নেবে। ঠিক আছে, এটা সিসি আপডেট ভার্সনটাতে আছে, আগেরগুলোতে কিন্তু এটা পাবেন না। হ্যাঁ, রাউন্ড করে কোনো শেপ তৈরি করার জন্য জাস্ট এটাও ভালো। এখানে ক্লিক করে কিন্তু আমি ড্র্যাগ করি না, জাস্ট একটা করে ক্লিক করছি, বাট এটা কিন্তু রাউন্ড করে নিচ্ছে। ঠিক আছে, ক্লিক করে ড্র্যাগ করলেও এটা রাউন্ড করে নিচ্ছে। তো এটা হচ্ছে আপডেট ভার্সনটাতে আছে, আগেরগুলোতে পাবেন না। আর এই নিচের যে তিনটা আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ হলো যে মনে করেন এখানে একটা পাথ আছে, এখন আমার মাঝখানে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার বা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে ওই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যাড করবে। তো আমাদের নর্মালি এই যে এখানে দেখেন একটা সাইন আছে প্লাস আর ডিলিট, হ্যাঁ, প্লাস আর মাইনাস বা যে ডিলিটের একটা সাইন। তো এটা অন করা আছে, তার মানে হচ্ছে অটো অ্যাড অটো ডিলিটের কাজটা করবে। আপনাদের হয়তো বা এটা যদি না থাকে তাহলে লেখা থাকবে অটো অ্যাড অটো ডিলিট এবং পাশে একটা চেক বক্স থাকবে। তো এটা যদি চেক বক্স মানে অন করা থাকে সেক্ষেত্রে এই দুটার কাজ অটোমেটিক করবে। তো এই দুটার কাজ কি, এখন আমার এখানে এসে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, আমি এখানে এই পার্ট, হ্যাঁ, এটার উপরে এসে এটা সিলেক্ট করার নেই, এটা সিলেক্ট করে নিচ্ছি। এর উপরে এসে জাস্ট আমি ক্লিক করলাম, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেখানে অ্যাঙ্কর পয়েন্ট নাই সেখানে গিয়ে যদি আমরা ক্লিক করি, কন্ট্রোলটা দিয়ে এটা দিই, ফার্স্টেরটা দিই, যেখানে নাই সেখানে গিয়ে ক্লিক করলে অ্যাড হবে, আর যেখানে আছে সেখানে গিয়ে যদি ক্লিক করি মাইনাস হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যেখানে এসে ক্লিক করলাম এটা ডিলিট হয়ে গেল। তো এই জন্য এই দুইটা টুল আলাদা করে আর দরকার হয় না। আর লাস্টে যেটা আছে কনভার্ট পয়েন্ট টুল, এটার কাজ হলো যে অ্যাঙ্কর পয়েন্টটা কর্নার আছে সেটাকে রাউন্ড করবে, আর যে অ্যাঙ্কর পয়েন্টের রাউন্ড আছে সেটাকে হচ্ছে কর্নার করবে। তো এটা যদি সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, এটা যেহেতু এখন একটা রাউন্ড, এটা কর্নার হয়ে যাবে। এখানে এসে যদি ক্লিক করি, এটাও রাউন্ড, এটাও কর্নার হয়ে যাবে। ঠিক আছে, তো এটাও কর্নার হয়ে গেল, এটাও কর্নার হয়ে গেল। এই আর কর্নার থেকে রাউন্ড করবে, তো কর্নার থেকে রাউন্ড করার জন্য একটা ক্লিক করলে আবার হবে না, কারণ ক্লিক করে এটাকে আবার ড্র্যাগ করে দিতে হবে। ক্লিক করে যখন আমরা ড্র্যাগ করব তখন এটা কতটুকু রাউন্ড করব সেটা আমরা দেখাই দিয়ে, মানে অতটুকু টেনে আমি যখন ছেড়ে দেব তখন এটা রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে কনভার্ট পয়েন্ট টুলের কাজ। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এই দুটো আমাদের আলাদা করে সিলেক্ট করার দরকার নাই, ফ্রি ফর্ম পেন টুলেরও প্রয়োজন নাই। তো আমরা মূলত হচ্ছে পেন টুলটা ব্যবহার করব, আর কার্ভেচার পেন টুল যেটা আছে এটা দিয়েও আমরা চাইলে যদি রাউন্ডেড কোনো পাথ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। আর কনভার্ট পয়েন্ট টুলের কাজটা হচ্ছে এইটা। তো নর্মালি আমরা যখন পেন টুল দিয়ে কোনো কিছু পাথ করতে যাব সেক্ষেত্রে আমরা ধরেন এখানে আমি একটা রাউন্ড করলাম, তো রাউন্ড করার পরে আমার এখন এইখান থেকে আর রাউন্ড দরকার নাই, এখন এখান থেকে স্ট্রেট আসা দরকার, সোজা আসবো। তো সেই ক্ষেত্রে এই দিকের যে হ্যান্ডেলটা আছে এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো। পাশাপাশি হচ্ছে এটাকে আমরা চাইলে ঘুরায় দিতে পারবো। তো ডিলিট করার জন্য এখানে এসে অল্টার প্রেস করে ক্লিক করতে হয়। ঠিক আছে, এখানে এসে অল্টার প্রেস করে যখন আমরা ক্লিক করব তখন এই জিনিসটা ডিলিট হয়ে গেল। এখন স্ট্রেট যাবে, আমি যেদিকে দেবো সেদিকে স্ট্রেট যাবে, যদি এখানে দিয়ে স্ট্রেট আসছে। ঠিক আছে, আবার এখানে ধরেন আমি ক্লিক করে আবার ড্র্যাগ করলাম, করার পরে আমি এখন চাচ্ছি যে এখান থেকে স্ট্রেট এখানে যাবে, তো স্ট্রেট যাবে, বাট এটা আমি কাটবো না। তো না কেটেও আমরা চাইলে এদিকে ঘুরাই দিতে পারি। তো ঘুরাই দিতে গেলে অল্টার প্রেস করে এই যে মাথাটাতে ক্লিক করতে হবে, মাথায় ক্লিক করে যেদিকে ঘুরাই দিব আমার পাতটা সেদিকে যাবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি পেন টুলের ব্যবহার। আপনারা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া, দেখলাম তো, দেখে তো সহজে মনে হচ্ছে, কিন্তু করতে গেলে তো মজা এখন বুঝবো। আপনাদের প্র্যাকটিসের জন্য কি করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি, এবং প্র্যাকটিস করলে মোটামুটি আপনাদের পেন টুলটা সঠিকভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আশা করি পেন টুলটা আপনাদের কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে, তো এখন আপনাদের প্র্যাকটিসের জন্য খুব বেশি না, অল্প কিছু কাজ রাখছি। একটা হচ্ছে যে এই যে আপনার কি বলে, এই যে ABCD ছোট হাতের এবং বড় হাতের এগুলো সবগুলো একটা একটা করে দেখে দেখে করতে হবে। তো আমি একটা মানে কয়েকটা আমি করে দেখাচ্ছি, আপনারা কিভাবে করবেন সেটা আমি একটু করে দেখাচ্ছি। যেমন ধরেন আমরা ফার্স্টে বড় হাতের যেগুলো আছে অ্যালফাবেট সেগুলো আমরা ট্রাই করব, কারণ বড় হাতের অ্যালফাবেটগুলোতে অনেকগুলো আছে রাউন্ড নাই, তো যেগুলোতে রাউন্ড নাই সেগুলোতে কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন।
তো যেমন ধরেন আমি এটা করব, তো আমাকে যেটা করতে হবে এটাই জাস্ট পাত করব, পাত করার পরে এখানে পাতটাকে আমরা সরায় নিয়ে আসবো এবং আলাদা একটা লেয়ার নিব, কালার অ্যাপ্লাই করব। এভাবে প্রত্যেকটা একটা একটা করে পাত করতে হবে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের কন্ট্রোলে চলে আসবে পেন টুলটা। আচ্ছা, এখানে যে যে ছায়াটা আছে এটা আমরা বাদ দিব, শুধু উপরের যে কালারটা আছে সেটাকে আমরা ধরবো। তো এখন এটার জন্য কি কি করবেন, পেন টুল এখান থেকে পাতটা সিলেক্ট রাখবেন। যদি শেপটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এখানে কালার চলে আসবে এবং কাজ করতে গেলে ঝামেলা হবে। তো এই জন্য এখান থেকে পাত মোডটা সিলেক্ট করে রাখবেন। আর এইখান থেকে লাস্টের যেটা আছে এক্সট্রুড ওভারল্যাপিং শেপস, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এই দুইটা সেটিংস আপনারা চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। অন্য সেটিংস থাকলে কিন্তু কাজ করতে গেলে ঝামেলায় পড়বে। পেন টুল এখান থেকে হচ্ছে পাত, আর এখান থেকে হচ্ছে পাত অপারেশন থেকে এক্সট্রুড ওভারল্যাপিং শেপস। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তারপরে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে প্রত্যেকটা কর্নারে গিয়ে একটা করে ক্লিক করলাম, একদম শুরুতে এসে মিলাই দিলাম। এখন যদি এটা সিলেকশন করে কালার অ্যাপ্লাই করি তাহলে যে মাঝখানের এই জায়গাটাতেও কিন্তু কালার চলে আসবে, তাহলে আর বোঝা যাবে না। তো এখন মাঝখানের এই জায়গাটা কি করতে হবে, আরেকটা পাত করতে হবে যেটা হচ্ছে মাইনাস হয়ে যাবে। তো এখন এইটার কাজটা বলছিলাম যে এটা কি করে, বাইরে যদি করি সেটা অ্যাড করবে, আর ভিতরে করলে সেটা সাবট্রাক্ট করবে। তো এই জন্য আমরা এইটা সিলেক্ট করে রাখবো, ঠিক আছে? তো এখন আমি বাইরে ভিতরে আরেকটা পাত করে দিচ্ছি। পাত করার পরে এখন আমরা যদি সিলেকশন করি, তো সিলেকশনটা আমরা মানে এটাকে ডান দিকে একটু সরাই নিয়ে আসবো। তো সরাই নিয়ে আসার জন্য পাথ সিলেকশন টুলটা সিলেক্ট করলাম এবং এই যে দুইটা পাথ আছে এখানে, এই যে এটা একটা, এই যে ভিতরে একটা, তো এখন দুইটাকে আলাদা আলাদা করে ধরলে আবার ওই জায়গাটা মিলবে না। তো এই জন্য দুইটাকে একসাথে ধরবেন, হ্যাঁ, এই যে এইভাবে সিলেক্ট করে নেবেন দুইটাকে। নেওয়ার পরে এইখানে সরাই নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা আচ্ছা, জায়গা যদি ফাঁকা না থাকে একটু উপর নিচে করে নেবেন যেখানে ফাঁকা আছে আর কি, বা চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন, দরকার নেই এক পেজেই করেন। তো এখানে জাস্ট আমি একটু নিচের দিকে নিয়ে আসলাম, উপরে রাখলে একটার সাথে একটা লেগে যাচ্ছে, একটু নিচের দিকে নিয়ে আসলাম, ফাঁকা থাকতেছে। তো এখন একটা লেয়ার নিচ্ছি, তারপরে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করলাম, করার পরে আলাদা একটা কালার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে একটা একটা করে করতে হবে। তো এটা তো খুব সহজে করা গেল। এখন বিটা দেখেন একটু, আমি পেন টুল নিলাম, যে কোনো একটা জায়গা থেকে আমরা শুরু করব। আমি যেমন ধরেন এই কর্নারে ক্লিক করলাম, এরপরে এখানে যেহেতু স্ট্রেট মানে সোজা আছে একটা সিঙ্গেল ইয়ার, এখানে একটা ক্লিক, আর এই যে এখানে রাউন্ড, এখন এই রাউন্ডটা আমি ধরেন এখন যেহেতু পেন টুল আগে আমার ব্যবহার করা আছে, অনেকদিন থেকে ব্যবহার করতেছি, যার কারণে আমি এখন বুঝবো যে মানে এখন কত দূরে গিয়ে ক্লিক করে কতটুকু টানতে হবে সেটা কিন্তু আমার মাথায় আছে। বাট আপনি শুরুতে এই জায়গাতে একটু ঝামেলা হবে যে এখন কি আমি এখানে ক্লিক করব নাকি আরেকটু দূরে গিয়ে ক্লিক করব, সেটা আপনাকে কিন্তু প্র্যাকটিস করে করে বুঝতে হবে, ঠিক আছে? এক একটা জিনিসের ক্ষেত্রে এক এক রকম দূরত্ব আপনাকে বজায় রাখতে হবে। কোনোটার ক্ষেত্রে আপনাকে কাছে ক্লিক করতে হবে, কোনোটার ক্ষেত্রে দূরে ক্লিক করে টানতে হবে। তো এটা আসলে একেবারে আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার মানে যতটুকু মানে যেভাবে আপনি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন ধরেন আমি এখানেও ক্লিক করে ড্র্যাগ করতে পারি, আবার এখানে ক্লিক না করে ডাইরেক্ট এখানে এসে ক্লিক করে ড্র্যাগ করতে পারি, ঠিক আছে? এখানে এসে ক্লিক করলাম, তাও কিন্তু এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি এখানে ক্লিক করলাম, তারপরে এখানে এসে একটা ক্লিক করলাম, তারপরে এখানে যেহেতু কর্নার এখানে একটা ক্লিক করলাম, এখানে ড্র্যাগ করার দরকার নেই, বাট এখানে ক্লিক করে ড্র্যাগ করবো। তো এখানে কোন দিকে ড্র্যাগ করব এই জিনিসটা মাথায় রাখবেন যে মানে যেখানে ক্লিক করব মানে কি বলে যেখানে আমার মাউসটা থাকবে সেখান থেকে আমি যদি আমার উপরের দিকে যদি রাউন্ড দরকার হয় তাহলে নিচের দিকে মানে বিপরীত দিকে আমরা ক্লিক করে ড্র্যাগ করব, ঠিক আছে? এখানে ক্লিক করে আমি যদি উপরের দিকে টানি মানে নিচের দিকে টানি তাহলে উপরের রাউন্ডটা তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটা বাইট সাইডের পার্টটা হয়ে গেল। এখন ভিতর সাইডটাও করা লাগবে। ভিতর সাইডটা যদি না করি সেক্ষেত্রে আবার ভিতরের দিকটা সাপড়া করবে না। এগুলো একটু জুম করে নিয়ে কাজ করবেন, মোটামুটি যতটুকু পারেন অ্যাকুরেট করার চেষ্টা করবেন। একেবারে যদি 100% না হয় সমস্যা নেই, এটা হাতে আসতে একটু সময় লাগবে। আচ্ছা, তো এটা করার পরে পাথ সিলেকশন টুল, এখানে কিন্তু পাথ টোটাল 3টা, এই 3টাকে এইভাবে ধরে নিতে হবে। নেওয়ার পরে এভাবে সরাই নিয়ে আসলাম, তারপরে কন্ট্রোল এন্টার, আলাদা একটা লেয়ার নিচ্ছি, কালার অ্যাপ্লাই,
ঠিক আছে। তো এইভাবে একটা একটা করে সবগুলো করবেন। যেগুলোতে হচ্ছে ফার্স্টে এই বড় হাতের লেটারগুলোতে ট্রাই করবেন, কারণ এখানে অল্প কিছু লেটারে হচ্ছে বাঁকা আছে, যেমন ও পি, তারপরে কিউ, আর এ আছে, এস এ আছে, ইউতে আছে, এই যেগুলো কিন্তু সবগুলোতেই সোজা। ঠিক আছে, জিতে হালকা আছে, এফতে, ইতে, এগুলোতে নাই। আচ্ছা, আর পরে যেটা করবেন সেটা হচ্ছে যে ছোট হাতের সবগুলো করবেন। ছোট হাতের গুলো করতে গেলে দেখবেন যে এখানে রাউন্ডটা বেশি আছে, আর এটা করলে মোটামুটি আপনাদের পেন টুলের ব্যাপারটা চলে আসবে। আমি এখানে এটা করে একটু দেখাই দিচ্ছি। যেমন পেন টুলটা নিচ্ছি, যে কোনো একটা কর্নার থেকে শুরু করবেন। ঠিক আছে, তো আমি ধরেন এখানে ক্লিক করলাম, করার পরে জাস্ট ড্র্যাগ করে করে দিচ্ছি। আচ্ছা, এখন ধরেন এখান থেকে আমি এই যে এই সাইডের রাউন্ডটা করার জন্য এতটুকু আমাকে টানতে হয়েছে, বাট এখান থেকে এটা সোজা আসবে। তো এই সোজা আসার জন্য দুইটা ওয়ে দেখালাম। একটা হচ্ছে আমরা এই হ্যান্ডেলটাকে কেটে দিতে পারি। হ্যান্ডেলটা কাটার জন্য এখানে অল্টার প্রেস করে ক্লিক করব, তাহলে এই হ্যান্ডেলটা চলে যাবে আর এখান থেকে সোজা আসবে। আরেকটা ওয়ে হচ্ছে যে হ্যান্ডেলটাকে কাটবো না, হ্যান্ডেলটাকে আমি রেখে দিব, আর যেই দিকে আমার যাওয়া দরকার সেই দিকে হ্যান্ডেলটাকে ঘুরাই দিব, তাহলে ওই দিক থেকে এটা সোজা আসবে। ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে এসে আমাকে কিন্তু এই উপরের দিকে হালকা একটু টানতে হয়েছে নিচের রাউন্ডটা করার জন্য। তারপরে এই দিকে আবার আসার জন্য এই উপরের মাথাটা যদি থাকে তাহলে এটা সমস্যা। তো এখানে এটা আবার অল্টার প্রেস করে আমি কেটে দিচ্ছি। আচ্ছা, এরপরে ভিতরেরটার জন্য লাগবে। আচ্ছা, এখন যদি পাত করার পরে মনে হয় যে একটু এডিট করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে এখানে থাকা অবস্থায় আপনি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এডিট করে নিতে পারবেন। যেমন এখানে একটু উপরে বেশি মনে হচ্ছে, একটু হালকা নিচে নামাই দিলাম। এটা একটু এই সাইডে আর একটু রাউন্ড হবে। হ্যাঁ, এইদিকে একটু পাতটা বাইরের সাইডে চলে গেছে, তাহলে এটাকে একটু উপরে উঠাই দিই, এটাকে একটু ঘুরাই দিতে পারি। হ্যাঁ, বা এই যে মাথাটা একটু বেশি চলে গেছে যার কারণে ওই দিকটা বের হয়ে গেছে, এটাকে ঠিক করে নিলাম। তো কাজ করার পরে আপনি চাইলে এভাবে এডিট করে নিতে পারবেন আপনার মানে অ্যাকুরেট করার জন্য। এরপরে পাথ সিলেকশন টুল দিয়ে পাথটাকে ধরবেন, ধরার পরে বাইরে নিয়ে আসবেন, একটা লেয়ার নেবেন, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করবেন, কালার অ্যাপ্লাই করবেন। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আপনাদের হোমওয়ার্ক থাকছে হচ্ছে এই ইউবিসিডি এগুলো পেন টুল দিয়ে পাথ করা। ঠিক আছে। ওকে ভাই। আচ্ছা, আর অন্য কোনো প্রবলেম বা বুঝতে পারেন না বা অন্য কিছু দেখাতে হবে কিনা? কালকের হোমওয়ার্কটা একটু দেখে দিবেন যে কোনটা? আগের ক্লাসের? আচ্ছা, আগের আজকে ক্লাসের যে ক্লিন করার বিষয়টা। ওই যে পিস্তল নিয়ে দাঁড়ায় আছে হ্যাঁ যে হ্যাঁ ওটা হ্যাঁ, একটু আচ্ছা, দেন। ওইটার আমি একটা ওইটা ওইটা। ভিডিও আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওইটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি, ওটা দেখলে বুঝতে পারবেন। বা একটু আপনাদেরকে ব্রাশ টুল ডাউনলোড ওইটা দিতে চাইছিলে সঞ্জিত, আচ্ছা আচ্ছা, ওইটার ভিডিওটা করা আছে কিনা দেখা লাগবে। ওই লিংকটা দিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমার চ্যানেলে গিয়ে আমি এই যে কিছু ভিডিও আপলোড করতেছি, আপনারা এই যে এখানে গিয়ে কোনটা জানি, এই যে এই ভিডিওটা, ঠিক আছে, এটা আমি একটু লিংকটা দিয়ে দিচ্ছি, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে এখানে দেখানো আছে, এটা এই পেন টুলের ব্যবহার আছে, পাশাপাশি সবগুলো আছে। তো এইটা দেখে নিলে বুঝতে পারবেন। আমি লিংকটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আর লিংকটা দিয়ে দিলাম, এই লিংকটাতে এখন ক্লিক করে তাহলে যে ভিডিওটা ওপেন হয়ে থাকবে, আর একটু পরে দেখে নিন। ওখানে কিছু না, ওই ক্লোন টুলের ব্যবহার আর পেন টুল দিয়ে পাত করে সিলেকশন করে জাস্ট কাজটা করে আর কি। আচ্ছা, তো রেকর্ডটা অফ করে নেই, আপনাদের সাথে আর